আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে প্রস্তাবিত বাজেট ও ওষুধ শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, বাজেটে আসলে বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমরা বাজেটে যেটা দেখেছি, এবং আপনাদের বেশ কিছুদিন ধরেই হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন ছিল। এই যে বালাইনাশক, কীটনাশক বা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে অনেক দিন ধরে একটা আন্দোলন ছিল। এটাতে আপনাদের যে দাবি ছিল সেই দাবিটা কতটুকু পূরণ হয়েছে? ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন থেকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় NBR-কে ধন্যবাদ জানাবো যে আমরা দীর্ঘ সময় হলো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি বিগত দুই সরকারের, ইন্টারিম গভর্নমেন্ট এবং তার আগের সরকারে, যে বাংলাদেশে এই কীটনাশক এগুলো এখানে উৎপাদন করা সম্ভব। যেমন করে 80 সালে ফার্মাসিউটিক্যাল যেরকমভাবে হয়েছে, এটা যদি ফার্মাসিউটিক্যালের মতো যদি এটার নিয়ম কানুন আইন বিধিমালা পরিবর্তন করা যায়, তাহলে এগুলো আর আমাদের দেশে আমদানি করার প্রয়োজন হবে না। আমরা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ন্যায় এটা আমরা রপ্তানি করতে সমর্থ হব। তো সেই বিষয়টি আমরা যখন মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়েও আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তার মুখ্য সচিবকে এবং কৃষি মন্ত্রণালয় NBR-কে আমরা এগুলো যখন সর্বশেষ বাজেট অধিবেশনের আগে এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, তাতে করে আমাদের এখানে উৎপাদন সহযোগিতা করার জন্য, উৎসাহিত করার জন্য সরকার এখানে বেশ কিছু বাজেটে আমাদের সহযোগিতা করেছে। যেমন ধরুন 36টা উপকরণে তারা এটার ভ্যাট প্রত্যাহার করেছে, যেটা আগে আপনার কাঁচামালের উপরে ভ্যাট এটা তো হয় না, যেহেতু ফিনিশ প্রোডাক্টের উপরে ভ্যাট নাই। এখানে উৎপাদনকারী এবং আমদানিকারকের মধ্যে একটা বৈষম্য ছিল, যে আমদানিকারকদেরকে উৎসাহিত করার জন্য নীতিমালাটা প্রণীত হয়েছিল বিগত সময়ে। সেটার একটা পরিবর্তন এবছর হয়েছে। যেমন ধরুন শুল্ক হ্রাস করেছে, তারপরে আমাদের প্রতিবার পণ্য কাঁচামাল আনার ক্ষেত্রে জাহাজে থেকে মাল খালাস করার পূর্বে আপনার মন্ত্রণালয় থেকে NOC নেবার প্রয়োজন হতো। মানে এটা নিয়ে মোটামুটি অনেক ভোগান্তি, সেটা শুধু উৎপাদনকারীদের জন্য। কিন্তু একটা বিষয় যদি একটু জানতে চাই, যে এই যে সরকার হচ্ছে আপনাদের বিষয়টা চিন্তা করে আপনাদের জন্য করেছেন, সেক্ষেত্রে দেশীয় শিল্পটা শক্তিশালী হবে কিনা, এবং আমরা যে ভারত এবং চীন মুখাপেক্ষী ছিলাম সেই নির্ভরতা কমে আসবে কিনা, সেটার সূচনাটা হলো। এখন ধরুন যখন ইন্ডাস্ট্রি করতে হয়, ইন্ডাস্ট্রি মানে হলো সেখানে মেশিনপত্র, ইঞ্জিনিয়ার এবং পুঁজি। আপনি ধরুন ট্রেডিং করার ক্ষেত্রে আপনি কিছু মাল নিয়ে আসলেন, আপনি বিক্রয় করলেন, এখানে আপনার কোনো মেশিনপত্র লাগতেছে না, ল্যাবরেটরি লাগতেছে না, কোয়ালিটি কন্ট্রোলের আপনার কোনো লাগছে না, কোনো পুঁজি বিনিয়োগ লাগছে না। সেই ক্ষেত্রে যখনই আপনি ইন্ডাস্ট্রিতে আপনি যাবেন, আমার মনে হয় আগামী সরকার যদি আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি দৃষ্টি আকর্ষণ করব এই বাজেট আগামী মাসের আগেই, এগুলো হলে পরে আমার মনে হয় আগামী 3-4 বছরের মধ্যে কীটনাশক আর বাংলাদেশে আর এটা আপনার উৎপাদন আমদানি করার কোনো প্রয়োজন হবে না। সেই দিক থেকে আমি মনে করি যে এটা একটা অনেক ভালো উদ্যোগ হয়েছে অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রে, যে একটা সূচনা তৈরি করেছে, যেটা দীর্ঘ সময়। তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা ভারত এবং চীনের উপর নির্ভরশীলতা যেটা ছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। অবশ্যই বেরিয়ে আসবে। এটা তো ধরেন শিল্পমুখী এবং উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী ব্যবস্থাপনা একটা রাষ্ট্রের দায়িত্ব। কোন ইন্ডাস্ট্রিকে আপনি উৎপাদনমুখীতে যাবেন, রপ্তানিমুখীতে যাবেন, এটা রাষ্ট্র তার নীতিমালা, বিধিমালা এবং বাজেটে এর প্রতিফলন ঘটলেই সেই ইন্ডাস্ট্রি সেই দিকে এগিয়ে যাবে। এটা একটা ইতিবাচক সূচনা হলো। আমরা আরও কিছু দাবি দেওয়া আছে। আমরা 5টি বিষয় নিয়ে সরকারের সঙ্গে আন্দোলন করছি। এর মধ্যে শুল্ক সংক্রান্ত আংশিক হয়েছে, আর বাকিটা হবে। এবং চট্টগ্রাম বন্দরে জাহাজ রেখে এই যে ফ্যাক্টরি পরিদর্শন করা সময় সাপেক্ষ, আমাদের জরিমানা হয়ে যায় পোর্টে, এখান থেকে একটা প্রত্যাহার হলো। এটা NBR-এর একটা তাদের SRO-র পরিবর্তন নিয়ে এসেছে। আমরা এই সুযোগে
মাননীয় অর্থমন্ত্রী এবং এনবিআর এর চেয়ারম্যান মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই বামার পক্ষ থেকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জানতে চাইবো যে ওষুধ শিল্প খাত নিয়ে একটু জানতে চাইবো যে এই খাতেও কিন্তু একটা মেগা ছাড় দেয়া হয়েছে। ৭৭টি ওষুধের পণ্যের কাঁচামাল আমদানিতে হচ্ছে শুল্ক ছাড় একেবারেই জিরো করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? না, এটাও আমরা একইভাবে, আমি যেহেতু ওষুধ শিল্প সমিতির সঙ্গে সংশ্লিষ্ট আছি, আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে। আমাদের মিটিং হবে শীঘ্রই। আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মনে করি যে এটা একটি ইতিবাচক দিক। আমাদের যেহেতু ধরেন অ্যান্টি ক্যান্সার ড্রাগ এটা অনেক উচ্চ মূল্যে বিদেশ থেকে আমদানি করে আমাদের এই স্বাস্থ্যসেবা এটা অব্যাহত থাকে, সেক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে যেহেতু সক্ষমতা তৈরি হয়েছে সেগুলোতে এবং কাঁচামালে এবং এখানে এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট উৎপাদনের ব্যাপারে কিছু ছাড় দেওয়া হয়েছে। এগুলো আপনার এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবে। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের দেশের কিন্তু উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী যে শিল্প, পোশাক শিল্পের পরে আপনি কিন্তু ধরুন যেমন চামড়াজাত শিল্প আছে, আপনার পাট শিল্প আছে, তারপরেই কিন্তু ফার্মাসিউটিক্যাল। তো এটাকে আরো অনেক বড় করে নিয়ে যাওয়া সম্ভব। এখন পৃথিবীর অধিকাংশ কিন্তু আমরা কিন্তু এরই মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু মানে এই ওষুধ শিল্পে কিন্তু আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। আমাদের ৯৮% ওষুধই কিন্তু হচ্ছে আমাদের প্রায় দেশীয়ভাবে উৎপাদন হয়, কিন্তু তারপরে ওষুধের দামটা কিন্তু কন্ট্রোলের মধ্যে নেই। না, এই জিনিসটা ধন্যবাদ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। ঔষধের দাম আপনার কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে ঔষধের মূল্য কম। আমাদের মানুষের হয়তো ক্রয় ক্ষমতার কারণে আমাদের যেহেতু ধরেন প্রায় ৩০% মানুষের একদিনের ইনকাম দিয়ে একদিনের খাবার হয় না। একটা ১/৩ জনগোষ্ঠী যারা দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের ক্ষেত্রে যখন ঔষধ কিনতে যায় তখন তার মনে হয় যে এই ঔষধের দামটা বেশি। আপনি যদি তুলনা করেন যে দেখুন প্যারাসিটামল ৭২ সালেও আপনি কিনেছেন ১ টাকা, এখনো কিনতেছেন ১ টাকা। কিন্তু কিছু ওষুধের দাম কিন্তু একেবারে এই যে অল্প কিছুদিনের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে। না, এটা ঔষধের মূল্য বৃদ্ধি কিন্তু এটা ঔষধ উৎপাদনকারী কোম্পানির হাতে নেই। প্রতিটা ঔষধ বাজারে যাওয়ার পূর্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ঔষধের মূল্যর অনুমোদন নিয়েই এটা বাজারে যায়। তো ফলে আপনার যে গতানুগতিক যে কমোডিটি প্রোডাক্ট যেটা যে বাজার নিয়ন্ত্রণ করে যে জিনিসের দাম কি হবে না কি না হবে, কিন্তু ঔষধ কিন্তু আপনার বাজার নিয়ন্ত্রিত না। এটা হলো রাষ্ট্রের কিছু আছে যেগুলো এসেনশিয়াল ড্রাগ, সেটা তো ধরেন কত সাল আগে যে এগুলো দাম বাড়ানো হয়েছে তার কোনো ঠিক নাই। ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা আর এখানে উৎপাদনও হচ্ছে না, এগুলো আমদানি করেই আনতে হবে। আর যেগুলো আপনার এসেনশিয়াল ড্রাগের বাহিরে যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ঔষধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করেন। আমরা প্রস্তাবনা করি, সেই প্রস্তাবনা যাচাই বাছাই করে একটা অনুমোদন দেওয়া হয়। আপনি এটা গণমাধ্যমে এটা একটা নেতিবাচক একটা প্রচারণা আছে যে ঔষধের দাম বেশি। আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাইলে আপনি এমনও ঔষধ আছে যেটা বাংলাদেশে, আপনি যদি থাইল্যান্ডে যান, আপনি ইন্ডিয়া যান, চায়নায় যান, চায়না আমাদের দেশ থেকে ঔষধ নেয় কেন? ক্যান্সারের ড্রাগ তারা নেয়। ভারত হলো তারা ধরুন একটা তারা কনজারভেটিভ রাষ্ট্র, তারা অন্য দেশের পণ্য ঢুকানোর পূর্বে তারা লোকাল ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দেয়। মানে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বেশ কিছুদিনে যে আসলে ওষুধের দামের যে একটা তারতম্য আমরা দেখেছি, ফারাক দেখেছি, এটাকে আসলে মূল্য সংশোধন, মূল্য এটাকে অ্যাডজাস্টমেন্ট যেটা বলে, যে আপনি দেখুন আপনি আজকে যদি ডলারের দাম বাড়ে, আমরা কালকে কিন্তু ওষুধের দাম বাড়াতে পারবো না, কিন্তু অন্য জিনিসের দাম কিন্তু বেড়ে যাবে, আমদানি করা জিনিসের দাম বেড়ে যাবে। আজকে ডলার যেখানে ৮৬ টাকা ছিল, ৮৬ টাকার পরে এখানে দাম বেড়েছে এখন হলো ১২২-২৩ টাকা। তো এই যে এই বৃহৎ প্রায় ৪০%, ৫০% ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। তা আমরা সেইভাবে তো আমরা ওষুধের দাম ওইভাবে বাড়ে নাই। এটা আপনাকে গণমাধ্যমে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি, দেশের সম্পদ হলো দেশের শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য। সেখানে সবাইকে যদি রাষ্ট্রের সম্পদ বৃদ্ধি না করা যায় তাহলে রাষ্ট্র তো স্বয়ংসম্পূর্ণ হবে না, কর্মসুযোগ সৃষ্টি হবে না। আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে, যারা সরকারের দায়িত্বে যারা থাকে অথবা বিরোধী দলে যারা থাকে, রাজনীতির সাথে যারা জড়িত, তাদের কিন্তু অন্যতম প্রধান কাজ হলো রাষ্ট্রের সম্পদ সৃষ্টি করতে সহযোগিতা করা, নীতি সহায়তা দেওয়া। তারপরে আপনার গণমাধ্যম যেখানে একটা ন্যারেটিভ তৈরি করে একটা ইন্ডাস্ট্রিকে যদি পিছিয়ে দেয়, ন্যারেটিভ এমনই একটা জিনিস যেটা বয়ানের চাতুরতা বলে, ন্যারেটিভ ফ্যালাসি, ইংরেজিটা হলো ন্যারেটিভ ফ্যালাসি। তার মানে হলো আপনার এমন একটা বয়ান
চাতুর্য দিয়ে বাজারে ছেড়ে দেওয়া হলো, সেটার যে ইম্প্যাক্ট কোন ইন্ডাস্ট্রিতে পড়বে, না সামাজিক শৃঙ্খলাতে পড়বে, কোনো রাজনৈতিক নেত্রীর পড়বে, নাকি সাধারণ মানুষের পড়বে, আমাদের এই যে জ্ঞান বিবেচনা, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা অতি স্বাধীনতার মধ্য দিয়ে আমরা যখন যেটা মনে হয় আমরা রাজনৈতিক নেতাকেও ছোট করি, ব্যুরোক্রেটসকে ছোট করি, ব্যবসায়ীকে ছোট করি। আমাদের এই শিক্ষা কারিক্রমে একদম স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের এই মনস্তাত্ত্বিকের ওপরে একটা ভিনদেশি ন্যারেটিভ এটা আমাদের চলে আসে। আমাদের গৌরবের শিল্প। আচ্ছা, আমরা নর্মালি কোন কোন ওষুধগুলো হচ্ছে আমদানি করতাম? আমরা তো নর্মালি কাঁচামালগুলো আমদানি করতাম, যেহেতু 98% ওষুধই আমাদের দেশে প্রডিউস হতো। সত্য, আপনি যেহেতু ঔষধ শিল্পটা এটা হলো গবেষণাধর্মী, আচ্ছা, আপনার প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, এবং এই মৌলিক গবেষণাটা আমাদের দেশে করার কিন্তু সাধ্য নেই। পৃথিবীর 4-5টা দেশ আছে যারা হলো আপনার ঔষধের মৌলিক গবেষণা করে, এখানে বিলিয়ন ডলার খরচ করে। আমেরিকা আছে, জাপান আছে, ইউকে আছে, জার্মানি আছে, এগুলো উন্নত দেশ, তারা মৌলিক গবেষণাতে তারা ব্যয় করে। আমরা আরো আলোচনায় ফিরবো, তার আগে একটা বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে প্রস্তাবিত বাজেট ও ওষুধ শিল্প খাত নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমানের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। আমরা একটু অন্য প্রসঙ্গে নিয়ে এবার আসি যে অ্যাগ্রোকেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস এই দুটি সেক্টরের সাথেই আপনার সম্পৃক্ততা রয়েছে, এবং দুটি সেক্টরেই হচ্ছে একটা বড় একটা সুখবর আপনারা পেয়েছেন, যেটা আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল। তো সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে এবারের যে বাজেট প্রস্তাবনা, মানে ওভারঅল কেমন দেখছেন, মানে কেমন হলো? আমি পুরো বাজেট বক্তব্যটা আমি আবার পড়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে বাজেটের শিরোনাম করেছে গণতন্ত্র, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা, এবং যেগুলো অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে সেগুলো যেমন বলেছে যে সবার জন্য উন্নয়ন, সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, তারপরে যেমন বলেছে যে সার্বজনীন সামাজিক সুরক্ষা, তারপরে ডিরেগুলেশন এবং উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই যে এগুলো আরও যেমন আছে জ্বালানি নিরাপত্তা, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, এগুলো তো আগে বললাম। তো এই বিষয়গুলো আমাদের দেশের অগ্রাধিকার খাত। যেমন ধরুন সার্বজনীন উন্নয়নের বিষয়টি যদি না আনেন, তাহলে যারা সমাজের অনগ্রসর মানুষ যারা আছে তা তাদেরকে তো রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সেটা বাজেটে প্রতিফলন হয়েছে। এবং আপনার শিক্ষা এবং স্বাস্থ্য কখনোই এটা বেসরকারি খাতের উপরে ছেড়ে দিয়ে এটা হয় না। আপনার শিক্ষাকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, মানে একটা জাতিকে এগিয়ে নিতে হলে এই এই স্বাস্থ্য এবং শিক্ষা, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার, বাজেটের যে সরকারের ব্যয়, এটা কিন্তু স্বাস্থ্য শিক্ষাতে দীর্ঘমেয়াদী এর একটা সুফল আনতে হলে এটা সরকারের এই জায়গায় নজর দিতে হবে। সেটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এটা মানে সর্বাধিক গুরুত্বের মধ্যে রাখা হয়েছে। আর ডিরেগুলেশন যেটা, এটা আপনার এতটাই গুরুত্বপূর্ণ যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি কিন্তু প্রায়শই এই মন্ত্রিত্বর দায়িত্ব নেবার পূর্বেই তিনি কিন্তু এই ডিরেগুলেশন, সেলফ রেগুলেশন, অর্থাৎ সরকারি অফিস আদালতে যে অপ্রয়োজনীয় বিভিন্ন ধাপ অতিক্রম করে সময়ের ক্ষেপণ হয়, এটা বিড়ম্বনাটা ইজ অফ ডুইং বিজনেসে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ী খরচ বেড়ে যায়। এটাকে তিনি যে গুরুত্ব সহকারে বাজেটের অগ্রাধিকার খাতের মধ্যে নিয়ে এসেছে, এটাকে আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে এবং ব্যবসায়ী বাণিজ্যিক সংগঠনের নেতা হিসেবে আমাকে এটা সাধুবাদ না জানায় আমি এটা পারি না। কিন্তু একটা বিষয় যে এই যে বিশাল অঙ্কের একটা বাজেট 9,38,000 কোটি টাকা, সেখানে ঘাটতির পরিমাণটাও কিন্তু হিউজ। তো এখানে আসলে চ্যালেঞ্জেরও বিষয় কিন্তু রয়েছে, সেখানে কি কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে? ধন্যবাদ, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা যে অর্থনৈতিক অবস্থায় এসে দাঁড়িয়েছি, যেখানে ব্যাংকের নন পারফর্মিং লোন 6 লক্ষ কোটি টাকা, প্রায় আপনার পুরা ডিসবার্সমেন্টের 30% টাকাই আসে নাই। এটা একটা অনেক বড় ঝুঁকি। আপনার মুদ্রাস্ফীতি, যেটা বাজারে জিনিসপত্রের সমস্ত পণ্যের দাম ঊর্ধ্বগতি, এবং আমদানি করা এবং উৎপাদিত সকল পণ্যের দাম বেশি।
আপনার রেট অফ ইন্টারেস্ট আমাদের বেড়ে গেছে, এক্সচেঞ্জ রেট, এগুলো যেটা স্থিতিশীল অর্থনীতিকের যে সূচক, সেগুলো প্রত্যেকটা আমাদের উন্নয়নের বিরুদ্ধে। সেই জায়গায় একটি বাজেট দিতে হলে আপনাকে যে প্রভাব আপনার ফেলতে হয়, সেটা আজকে বাজেট হয়ে গেছে, কিন্তু বাজারে এই পণ্যের দাম বেড়েছে, এটা বাজারে কিন্তু অস্থিতিশীলতাটা নেই, যেটা আপনার প্রায় 60টার অর্ধ শতাংশের বেশি পণ্য আপনার দুঃখিত এর উপরে কিন্তু আপনার শুল্ক হ্রাস করা হয়েছে। ফলে এই যে বাজারে যেগুলো পণ্যের যে বাজেটের পরের দিন যে দাম বেড়ে যায়, এটা কিন্তু এই প্রভাবটা পড়ে না। এটা একটা আমি সরকারের সফলতা বলবো, এবং সাধারণ মানুষের মধ্যে মোটামুটি একটা স্বস্তি দেখা গিয়েছে। সেটা উন্নয়ন। আপনি যদি দেখুন বাজেটটা, আমাদের বাজেটের মূল চ্যালেঞ্জটা কি? আমরা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতগুলো বাজেট দিয়েছে, আমরা শিরোনাম যেটাই করি না কেন, আমরা শিরোনাম বলেছি গণতন্ত্র, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, তারপরে ধরেন এর অন্তর্নিহিত ভাবনা, অনেক কিছু বলি, কিন্তু বাজেটের মূল যে দর্শন, যাকে ঘিরে একটা বাজেট হওয়া দরকার, সেটা হলো দেশের দারিদ্র্য বিমোচন। তো দারিদ্র্য বিমোচন করতে হলে আপনাকে উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী এবং বিনিয়োগমুখী একটি বাজেট করা দরকার। আপনি বিনিয়োগকে যদি অগ্রাধিকার খাত হিসেবে আকর্ষণ করে দিতে না পারেন, তাহলে তো আপনার কর্মসুযোগ সৃষ্টি হবে না। জি, কর্মসুযোগ যদি সৃষ্টি না হয়, তাহলে আপনার দারিদ্র্য বিমোচন হবে না। আমরা যেহেতু প্রত্যেকটা বাজেটে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ছাড়াও আপনার উন্নয়ন দরকার, তো সেই উন্নয়নের বাজেটটা আমরা সবসময় ভর্তুকি থেকে যাচ্ছে, এটা অভ্যন্তরীণ লোন এবং বহির্বিশ্বের লোন দিয়ে পূরণ করতে হচ্ছে। এই লোনের টাকা ম্যানেজমেন্টের দক্ষতা যদি আপনার রপ্তানিকে যদি রপ্তানিকে যদি প্রলুব্ধ না করে এবং উৎপাদনকে যদি ত্বরান্বিত না করে, তাহলে আপনি তো রিপেমেন্ট দিতে পারবেন না এবং দেশ আপনার লোনের ভারে জর্জরিত হয়ে যাবে। তাই এই বাজেটে আপনার 5 বছরের যে দিক নির্দেশনা দিয়েছে, যে ধরুন 31 সালে যে আমাদের ইনফ্লেশন কত হবে, আমাদের বেসরকারি খাতে বিনিয়োগ কত, জিডিপির কত % হবে, তারপরে তোর মুদ্রাস্ফীতি ওখানে কত হবে, রেট অফ এক্সচেঞ্জ কি হবে, এগুলো একটা প্রকালন করা হয়েছে, একটা রিগ্রেশন টানা হয়েছে। যদিও শেষের দিকে চলে এসেছি, আমাদের একটু শর্ট করতে হবে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনিও আজকে আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে আজকে আপনার সময় দেওয়ার জন্য এখানে। ধন্যবাদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21এর সঙ্গেই থাকুন।